ডিয়ার স্টুডেন্টস, এসএসসি জিডি ব্যাচের যে মডার্ন হিস্ট্রির যে ক্লাস চলছে তাতে আজকের পাঠ ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি। এই আইএনসি সম্পর্কে যত যাবতীয় যা কিছু তথ্য যেরকম যা কিছু পরীক্ষা এসে থাকে তার খুঁটিনাটি আজকে আমরা বিশ্লেষণ করব এবং জানব। তার আগে তোমরা যারা নতুন তাদের কাছে আমাদের শিক্ষক হিসাবে একটাই চাওয়া, আমাদের এই আইকে স্টাডি ইউটিউব চ্যানেল, যেখান থেকে আমরা সমস্ত রকম তথ্য শিক্ষামূলক সমস্ত ক্লাস যেগুলো আমরা শেয়ার করে থাকি সেগুলো তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ারগুলোই আমাদেরকে ক্লাস করাতে আরও উৎসাহিত করে। তো শুরু করা যাক আজকের ক্লাস। ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতবর্ষে যদি প্রথম কোনো রাজনৈতিক দল ভারতবর্ষকে দিশা দেখানোর জন্য যদি ভারতবর্ষে তৈরি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি। তো আমরা এর আগের যে ক্লাস ছিল সেই দিন আমরা ইতিহাসের যে পর্বটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ 1857 সিপাহী বিদ্রোহ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এই 1857 পরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1885 সালে। এই 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। কেন প্রতিষ্ঠিত হলো? কারণ 1857 সালে যে বিদ্রোহ ভারতবর্ষের বুকে ঘটে গেল, 1857 সালের যে বিদ্রোহ, যে একটা মহাবিদ্রোহ, যাকে অনেক ঐতিহাসিকরা বলেছেন যে এটা নাকি ভারতবর্ষের স্বাধীনতার প্রথম যুদ্ধ। স্বাধীনতার প্রথম যুদ্ধ এমন আখ্যায়িতও কিন্তু অনেক ঐতিহাসিকরা বলেছেন এই বিদ্রোহকে। এবং এই বিদ্রোহ থেকে ব্রিটিশরা শিক্ষা নিয়েছিল যে এই রকম বিদ্রোহ বা এই রকম আন্দোলন ভারতবর্ষে আর হবে না। তো এই রকম ভয় তাদের মনে, ব্রিটিশদের মনে কিন্তু জন্মেছিল। কারণ এই 1857 সালের বিদ্রোহকে দমন করতে গিয়ে তাদের এক হাড় হিমকর পরিস্থিতি তাদের তৈরি হয়েছিল। আমরা জেনেছিলাম এই 1857 সালের বিদ্রোহের সময় তাদের কার্যালয় পর্যন্ত পরিবর্তন করতে হয়েছিল। তাহলে এতটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু ব্রিটিশদের হয়ে গিয়েছিল। তাই এই 1857 সাল থেকে 1857 সালে সিপাহী বিদ্রোহ থেকে ব্রিটিশদের মনে একটা প্রশ্ন জাগিয়েছিল যে ভবিষ্যতে আর কখনো এইরকম আন্দোলন তৈরি হবে না। তো যদি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? এই ধারণা যখন ব্রিটিশদের মনে জন্ম নিল তখন ব্রিটিশরাই চাইলো ভারতবর্ষে একটা নতুন কোনো প্ল্যান বা বুদ্ধি কাটাতে। কি সেই বুদ্ধি? সেই বুদ্ধিটাই হচ্ছে, সেই বুদ্ধির বহিঃপ্রকাশই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরির পিছনে দুটো কারণকে আমরা লক্ষ্য করতে পারি। এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ। আর দুই নম্বর সেফটি ভালভ তত্ত্ব। সেফটি ভালভ তত্ত্ব। এই দুটো জিনিস, জাতীয়তাবোধ এবং সেফটি ভালভ তত্ত্ব, এই দুটো তত্ত্ব একসঙ্গে যুক্ত হয়েই কিন্তু জাতীয় কংগ্রেসকে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, জাতীয়তাবোধটা কি জিনিস? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়ে যাওয়ার পর ভারতবর্ষের জনগণ যখন দেখলো কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যায়, কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, তারপর থেকেই ভারতবর্ষে দেশের প্রতি যে ভালোবাসা, দেশকে একত্রিত করা, এইরকম ধারণা কিন্তু ভারতবাসীর মনের মাঝে কিন্তু আসতে শুরু করলো। কারণ কি? কারণ ভারতবাসীরা চাইছিল, ভারতবর্ষের জনগণরা চাইছিল এমন একটা কিছু ভারতবর্ষে আসুক। কারণ
ব্রিটিশরা ভারতবর্ষে বিভিন্ন রকম দমনমূলক, বিভিন্ন রকম ইচ্ছামূলক, যেমন খুশি তেমন আইন ভারতবর্ষে ব্রিটিশরা নিজেদের মন মতো আনছিল। কি আইন? যেমন আমরা শুনেছি অস্ত্র আইন, মানে ভারতীয়রা তাদের কাছে অস্ত্র রাখতে পারবে না। 2 নম্বর মাতৃভাষায় সংবাদপত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মানে ভারতবাসীরা নিজেদের ভাষায় সংবাদপত্র প্রচার করতে পারবে না, নিজেদের ভাষায় শিক্ষা অর্জন করতে পারবে না। এই রকম আইন যখন ভারতবর্ষে আনতে শুরু করলো ব্রিটিশরা, তখন ভারতবর্ষের জনগণ চাইল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে, ব্রিটিশদের এই আইনের বিরুদ্ধে প্রতিরোধ করতে, প্রোটেস্ট গড়ে তুলতে, কিন্তু তার কোনো কুল কিনারা ভারতীয় জনগণ কিন্তু পাচ্ছিল না। তাই ভারতীয় জনগণ চাইছিল এমন কোনো নেতার আবির্ভাব হোক, এমন কোনো সংগঠন তৈরি হোক যারা ব্রিটিশদের এই খারাপ আইনের বিরুদ্ধে আন্দোলন করবে। এই রকম চিন্তাধারা কিন্তু ভারতবাসীর জনগণের মাঝে কিন্তু আসছিল। আর সেখান থেকেই জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ, দেশের প্রতি যে বোধ, সেই বোধটা কিন্তু জন্ম নিচ্ছিল। কিন্তু ভারতবাসীরা যদি চাইতো যে একটা সংগঠন তৈরি হোক, তাহলে কি হয়ে যাবে? তাহলে তো ব্রিটিশরা সঙ্গে সঙ্গে কি করবে? ধরবে আর জেলে ঢুকিয়ে দিবে। ব্রিটিশরা তো চাইবে না যে এমন কোনো সংগঠন তৈরি হোক। কিন্তু ব্রিটিশরাও চেয়েছিল যেমন কোনো একটা সংগঠন তৈরি হোক। তার জন্য ব্রিটিশরা একটা তত্ত্ব দিয়েছিল। কি তত্ত্ব? সেফটি ভাল্ভ তত্ত্ব। এই তত্ত্বটা দেওয়ার পিছনে একজন ব্রিটিশ অফিসার, তার নাম অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম, কি নাম? হিউম। তখন যে ভাইসরয় ভারতবর্ষে ছিল তার নাম হচ্ছে ডাফরিন। ডাফরিন। এই হিউম ডাফরিনের সঙ্গে দেখা করলো। হিউম ডাফরিনের সঙ্গে দেখা করে ডাফরিনকে বলল যে ভারতবর্ষের শিক্ষিত জনগণকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হোক। এই সংগঠনের কাজ কি হবে? এই সংগঠনের কাজ একটাই হবে যে ভারতবাসীর যে আন্দোলন কোথা থেকে তৈরি হয়? নিচু তলার মানুষের কাছ থেকে আন্দোলনটা তৈরি হয়। তো এই যে ভারতবর্ষের শিক্ষিত সমাজকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হবে, সেই সংগঠনের কাজ হচ্ছে ভারতবাসীর কোনো যদি দাবি দাওয়া থেকে থাকে, ভারতের জনগণের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে, বা ব্রিটিশদের কোনো আইন যদি ভারতীয় জনগণের পছন্দ না হয়, বা ব্রিটিশদের কাছে ভারতীয় জনগণের কোনো কিছু চাওয়া থাকে, তাহলে ভারতীয় জনগণ তাদের দাবি দাওয়াটা কাদের জানাবে? সেই সংগঠনকে জানাবে। এবং সেই সংগঠন কাদের জানাবে? ব্রিটিশদের জানাবে। তাহলে কি বুদ্ধি দেখো, আগে থেকে জেনে যাবে। তাহলে কি হবে? ব্রিটিশরা আগে থেকে জেনে যাবে ভারতবর্ষের জনগণ কি চাই, তাহলে আগে থেকে কি করতে পারবে? যে কোনো যদি আন্দোলন শুরু হয় তাহলে সেটাকে দমন করে ফেলতে পারবে। তাহলে কতটা বুদ্ধি দেখো। তাহলে ব্রিটিশরা কি চেয়েছিল? যে এমন কোন একটা সংগঠন ভারতবর্ষে তৈরি হোক, যে সংগঠনটা ভারতবর্ষের দাবি দেওয়া, ভারতবর্ষের জনগণের দাবি দেওয়াগুলো শুনবে এবং ব্রিটিশদের আগে আগে জানিয়ে দিবে। তাহলে ব্রিটিশরা কি হবে? সতর্ক হয়ে যাবে। তাহলে যে কোনো আন্দোলন যদি তৈরি হয়, তৈরি হওয়ার আগেই সে আন্দোলনটা কি করবে? দমন করে ফেলতে পারবে। এই তত্ত্বের নাম হচ্ছে সেফটি ভাল্ভ তত্ত্ব। এই তত্ত্বটা কে দিয়েছিলেন হিউম। এবং এই হিউম ডাফরিনকে বলেছিল, তখন ভাইসরয় ছিলেন ভারতের লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিন এবং হিউম ডাফরিনকে বলে ভারতবর্ষের মধ্যে একটা সংগঠন গড়ে তুললেন, জাতীয় কংগ্রেস। কিন্তু আস্তে আস্তে এই জাতীয় কংগ্রেস তৈরি হলো কত সালে? 1885। এই 1885 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমাদের ইতিহাসে রয়েছে। 1885 থেকে 1947, এই এতগুলো বছরের মাঝের ইতিহাসটা আমাদের পড়তে হবে। কারণ 1947 সালে দেশ স্বাধীন হয়, তারপরে থেকে যেটা হয় সেটা হচ্ছে রাজনীতি। তারপরের কংগ্রেস সম্পর্কে আমাদের পড়া লাগবে না। 47 সাল পর্যন্ত, 1885 থেকে 47 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, আর এত দূরই আমাদের পড়তে হবে। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে যে ব্রিটিশদের ভালো ভূমিকা ছিল এটা আমরা জানলাম। কিন্তু লাস্টে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় চিন্তাধারায় কিন্তু পরিচালিত হয়, সেটাও আমরা কিন্তু দেখেছি। ভারতীয় জনগণ যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস সেইভাবে চলেছে লাস্ট পর্যন্ত, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো এই হচ্ছে জাতীয় কংগ্রেসের গল্প। তো শুধু গল্প শুনলেই তো হবে না, যে কি কি প্রশ্ন আসে বা কিরকম প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো তো আমাদের জানা প্রয়োজন। তো ভারতের জাতীয় কংগ্রেস যেটা পড়লাম,
ভারতীয় জাতীয় কংগ্রেস, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? ভারতীয় জাতীয় কংগ্রেসের পিতা কে ছিলেন? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। কারণ কি? ব্রিটিশ একজন অবসরপ্রাপ্ত সিভিলিয়ান সেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল এবং সেই জন্য হিউমকেই বলা হয় জাতীয় কংগ্রেসের পিতা। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। সেটা আমরা আলোচনা করলাম। তো দেখো, ক্লাসের মাঝে কিন্তু পড়াটা মুখস্থ হয়ে যায় যদি মনোযোগ দিয়ে পড়াটাকে শোনা যায়। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ডাফরিন কে, ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। কারণ কি? এরা দুজন কিন্তু আলোচনা করেই জাতীয় কংগ্রেসটা তৈরি করেছিল। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের জার্নাল কি ছিল? জার্নাল মানে সংবাদপত্র। কোন সংবাদপত্রে ভারতীয় জাতীয় কংগ্রেস তার সমস্ত কিছু প্রচার করত? কি? ইন্ডিয়া। সেই সংবাদপত্রের নাম ছিল ইন্ডিয়া। অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের জীবনীকার, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম, এই যে হিউম, এই হিউমের যে জীবনী সেটা কে লিখেছেন? উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, কারণ এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এখানে আর একটা প্রশ্ন আসে। কারণ উইলিয়াম ওয়েডারবার্নের সঙ্গে আর একটা প্রশ্নটা কি, যে উইলিয়াম ওয়েডারবার্ন ছিলেন জাতীয় কংগ্রেসের শেষ ব্রিটিশ প্রেসিডেন্ট। তাহলে শেষ ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন? উইলিয়াম ওয়েডারবার্ন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অগ্রদূত ছিল বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ মহাজন সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা। অর্থাৎ কি? কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতবর্ষে অনেক ছোট ছোট রাজনৈতিক দল ছিল। সেই দলগুলো কি কি? বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ মহাজন সভা, এই সমস্ত ছোট আঞ্চলিক দলগুলো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়ে গেল? ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়ে গেল। তাই এই সমস্ত ছোট আঞ্চলিক দলগুলো একসঙ্গে যুক্ত হওয়ার জন্য এই জাতীয় কংগ্রেসের সৃষ্টি। সেই জন্য এদেরকে বলা হয় ভারতীয় কংগ্রেসের অগ্রদূত, মানে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দল। এরপরে আমরা পড়ব হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতি বছর এদের কিন্তু একটা করে সমাবেশ হতো, একটা বিরাট সমাবেশ হতো। সেখানে অনেক মানুষজন থাকতো, বিভিন্ন রাজনৈতিক কর্মীরা থাকতো। তারা কি করতো? রাজনৈতিক কর্মীরা থাকতো, সেখানে বড় বড় লিডাররা থাকতো, ভাষণ দিত এবং প্রতি বছর জাতীয় কংগ্রেসের কি কি কাজ করবে সেইগুলো সেই অধিবেশনে জানানো হতো। তাহলে আমাদের পড়তে হবে প্রত্যেকটা সালে কোন কোন অধিবেশন কোথায় হয়েছিল এবং সেই অধিবেশনের প্রধান কি কাজ গ্রহণ করা হয়েছিল এবং সেই অধিবেশনের সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট কে ছিল। এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে এবং সেটাই কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তো 1885 থেকে 1947 অনেক বড় সময় এবং সব সালগুলো দরকার নেই, কিছু ইম্পর্টেন্ট সাল আমরা রেখেছি এবং সেই সালগুলো এখানে লিখব, তোমরা খাতায় লিখে নিবে, কারণ সেগুলো ইম্পর্টেন্ট, বাকি পড়ার দরকার নাই। এবং সেগুলো পিডিএফ আছে, পিডিএফটা দেওয়ার আগে খাতায় লিখবো, কারণ লিখতে লিখতে আমাদের কি হয়? পড়াটা ভালো মুখস্থ হয়। 1885 2 নম্বর, 1886, 1887, 1888, 1896, 1911, 1907, 1917, 1925, 1933, 1924, 1929, 1931, 1938, 1946।
তো এই সালের সমাবেশগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট এবং এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো আমরা লিখে লিখে পড়বো, কারণ সমাবেশগুলো যদি আমরা লিখে লিখে পড়ি তাহলে হচ্ছে আমাদের মুখস্থটা ভালো হবে। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তো জাতীয় কংগ্রেসের প্রথমে সমাবেশ হওয়ার কথা ছিল কোথায়? পুনেতে। কিন্তু কি হয়েছিল, সে বছর হয়নি, তার পরের বছর হয়েছিল। তো যেখানে হওয়ার কথা ছিল সেখানে প্লেগ নামক একটি রোগ কিন্তু ছড়িয়ে পড়েছিল, তাই সেখানে না হয়ে এই জাতীয় কংগ্রেসের স্থানটি পরিবর্তিত হয়ে তার পরের বছর হয়, সেটা হচ্ছে গোকুলদাস তেজপাল কলেজ। সেখানে 72 জন সদস্য নিয়ে এই সমাবেশটি হয়েছিল। এটা হয়েছিল কোথায়? বোম্বে। এটা হয়েছিল বোম্বেতে এবং এই সমাবেশের যে প্রেসিডেন্ট সে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি এর প্রেসিডেন্ট ছিলেন। 1886, তাহলে এখানে প্রশ্ন কি? 72 জন, এই 72 জন সদস্য নিয়ে জাতীয় কংগ্রেস এর কিন্তু কিন্তু যাত্রা শুরু হয়। কিন্তু এই জাতীয় কংগ্রেস 72 জন নিয়ে শুরু হলেও তার পরের বারই এর সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় কত? 436। তাহলে দেখো যে এর গতি কিন্তু কত দ্রুত এগোচ্ছে। 72 থেকেই পরের বছর হয়ে গেল 436। কোথায় হলো? এই সমাবেশটা হয়ে গেল কলকাতায়। এই সমাবেশটা হয়ে গেল কলকাতায়। তারপর হচ্ছে 1887। এখানে পড়বো, এখানে পড়ার খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে যে প্রেসিডেন্ট হয়েছিল সেই প্রেসিডেন্টের নাম হচ্ছে বদরউদ্দিন তায়েবজি, প্রথম মুসলিম প্রেসিডেন্ট। কে ছিলেন? বদরউদ্দিন তায়েবজি। বদরউদ্দিন তায়েবজি মুসলিম, প্রথম ভারতবর্ষের মুসলিম আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? বদরউদ্দিন তায়েবজি। 1888 এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল এলাহাবাদ। এখানে ইম্পর্টেন্ট কি? ভারতবর্ষের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট, আইএনসির প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ উইল। অর্থাৎ 1888 সালে যে অধিবেশন হয়েছিল সেখানে ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন, ভারতবর্ষের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন জর্জ উইল। 1896 এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে বন্দে মাতরম গান গাওয়া হয়। বন্দে মাতরম এই সঙ্গীতটি এখানে পাঠ করা হয়। কত সালে? 1896 সালের অধিবেশনে। 1911 এখানে কি পড়বো? এখানে এটা হয়েছিল কলকাতায় এবং এই অধিবেশনে প্রথম জনগণমন পাঠ করা হয়। তাহলে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। কত সাল? 1911 সাল। এখানে কি পাঠ করা হয়? জনগণমন। এখানে প্রথম পাঠ করা হয়। 1907 এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি? এই 1907 সালে আমরা দেখেছি যে জাতীয় কংগ্রেস কিন্তু যে প্রথম যে জাতীয় কংগ্রেস ভেঙে গিয়েছিল সেটা হচ্ছে 1907 সালে, কারণ তখন নরমপন্থী এবং চরমপন্থী দুটো দলে কিন্তু জাতীয় কংগ্রেস ভেঙে যায়। এটা আমরা জেনেছি যে জাতীয় কংগ্রেস দুটো দলে ভেঙে যায়, সেটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী। কত সালে? 1907 সালে সুরাট অধিবেশন। ডিভাইড কংগ্রেস। কংগ্রেস কিন্তু নরমপন্থী এবং চরমপন্থী দুই দলে কিন্তু এখানে ভেঙে গিয়েছিল। তারপরে 1917 ভারতবর্ষের প্রথম মহিলা প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যানি বেসান্ত। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম যে মহিলা প্রেসিডেন্ট ব্রিটিশ ছিলেন, কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা প্রেসিডেন্ট যে ছিলেন তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। সেটা 1917 সালে এই অধিবেশনটি হয়েছিল। তাহলে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু। তাহলে সরোজিনী নাইডু ভারতবর্ষের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু, ভারতীয় প্রথম মহিলা প্রেসিডেন্ট। 1933টা কেন ইম্পর্টেন্ট? কারণ 1933 সালে একজন বাঙালি তিনি হয়েছিলেন প্রেসিডেন্ট 1933 সালে। নাম কি ছিল? নীলি সেনগুপ্ত।
নীলি সেনগুপ্ত। তাহলে এইটা কিন্তু খুব ভালো একটি প্রশ্ন যে 1933 সালে প্রথম বাঙালি একজন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি হচ্ছেন নীলি সেনগুপ্ত। 1924 এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ কি, কারণ 1924 সালে স্বয়ং গান্ধীজি তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। কোথাও? সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন, কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি নিজে হয়েছিলেন প্রেসিডেন্ট। 1929 সালে জওহরলাল নেহরু প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি লাহোরের, পাঞ্জাবের লাহোরে তিনি পূর্ণ স্বরাজ দাবি করেছিলেন। এখানে কি হয়েছিল? পূর্ণ স্বরাজ। কে? নেহেরু তিনি এই সমাবেশে একদিন মধ্যরাত্রিতে জওহরলাল নেহরু তিনি লাহোরে ঘোষণা দিলেন আজ থেকে পূর্ণ স্বরাজের ঘোষণা। সেটা কোন অধিবেশন? 1929 সালে লাহোর অধিবেশন। সেই অধিবেশনে কিন্তু জওহরলাল নেহরু প্রথম পূর্ণ স্বরাজ ঘোষণা দেন। কোথায় সেটা? সেটা হচ্ছে লাহোরে। তাহলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং এই লাহোর অধিবেশন থেকে জাতীয় কংগ্রেস প্রথম ভারতে স্বাধীনতা দিবস পালন করেন। সেটা কতই? 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। 26শে জানুয়ারি। সালটা কত? 1930 সাল। এই 26শে জানুয়ারির ধারাবাহিকতা বজায় রাখার জন্য 26শে জানুয়ারি বর্তমানে কি পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কিন্তু এই 26শে জানুয়ারির উৎপত্তি কিন্তু 1930 সাল থেকে, যেখান থেকে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। 1931 সালটা ইম্পর্টেন্ট, কারণ এই 1931 সালে মৌলিক অধিকার দাবি করা হয়। কি অধিকার দাবি করা হয়? মৌলিক অধিকারের দাবি উঠে এই 1931 সালে। আমরা জানি কি যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের অধিবেশন দুবার হয়নি। কত সালে? 1930 সাল এবং 1941 থেকে 45। এই দুটো সময় কিন্তু ভারতবর্ষে কোনো জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়নি। কারণ কি? 1930 সালে ভারতবর্ষে আইন অমান্য আন্দোলন চলছিল তার জন্য, এবং 1940 থেকে 45 সালে ভারতবর্ষে তখন গোটা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এই দুই কারণে ভারতবর্ষে কিন্তু এই দুইবার জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশন বসেনি। 1938 সালে কি হয়? 1938 সালে এখানে জানি কি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। 1938 সালে গান্ধীজির মনোনীত প্রার্থীকে সে পরাজিত করে, এই পট্টবীর সীতারামায় তিনি ছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী, তাকে নেতাজি সুভাষচন্দ্র বোস হারিয়ে সে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল 1938 সালে। এবং 1946 সাল এখানে প্রেসিডেন্ট ছিলেন কে? জে.বি. কৃপালিনী। তাহলে স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এই সমস্ত কিছু লিখলাম, তোমাদের যাদের লেখা নেই তারা এইগুলোকে লিখে নেবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো লিখলাম কারণ এই সমস্ত গুলো কিন্তু আমাদের কাছে পিডিএফ রয়েছে। তোমরা যারা পিডিএফ পেতে চাও, তাদের পিডিএফ প্রয়োজন আছে এই সমস্ত নোটপত্রের, তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তাদের হোয়াটসঅ্যাপে আমাদের এই সমস্ত নোটপত্র তাদের ফ্রি দেওয়া হবে। তোমাদের খাতায় যাদের লেখা নেই এইগুলো লিখে নাও। এইগুলো আমাদের কাছে যে টাইপিং আকারে আছে, পিডিএফ আকারে, সেটা আমরা দেখাবো। কারণ এটা লেখার পেছনে একটাই কারণ, লিখলে পড়াটাকে ভালোভাবে মুখস্থ থাকে। তো এই জন্য লিখলাম, যেন লেখার মাধ্যমে আমাদের পড়াটা মাথায় ঢুকে এবং পড়াটা ভালোভাবে মুখস্থ হয়। তো আমরা দেখব এইগুলোই কিন্তু আমাদের কাছে সুন্দরভাবে লেখা রয়েছে। জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন যেগুলো আমরা এতক্ষণ লিখলাম সেগুলোই দেখো দেওয়া আছে। যে বছর ডিসেম্বর 1885, স্থান বোম্বে, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তখন উপস্থিত সদস্য কত ছিল? 72 জন। প্রথম অধিবেশনে জাতীয় কংগ্রেস যখন শুরু হয়েছিল তার সদস্য কত ছিল? 72 জন, মানে খুবই কম। এই জন্য ভারতের ভাইসরয়
তিনি ভারতের জাতীয় কংগ্রেসকে উপহাস করে বলেছিলেন যে ভারতীয় কংগ্রেস হচ্ছে একটি আনুবীক্ষণিক সংখ্যালঘু দল, মানে এইরকম একটা তাচ্ছিল্য প্রকাশ করেছে। কেউ কেউ বলেছে যে ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছে দুদিনের তাপাসা। এইরকম উপহাস কিন্তু তখন ভারতবর্ষে জাতীয় কংগ্রেসকে করা হয়েছিল। তার পরের বছর 1886 স্থান কলকাতা। এখানে একটা ভালো প্রশ্ন যে জাতীয় কংগ্রেসের যদি জিজ্ঞাসা করা হয় যে জাতীয় কংগ্রেসের সব থেকে বেশি অধিবেশন কোথায় হয়েছে, তাহলে উত্তরটা কি হবে? কলকাতা। তো ভারতবর্ষের প্রথম বা সব থেকে বেশি জাতীয় কংগ্রেসের অধিবেশন যদি কোথাও হয়ে থাকে সেটা হচ্ছে কলকাতা। তখন সভাপতি গেছিলেন দাদাভাই নৈরাজি। তো আমাদের প্রশ্নের কংগ্রেস থেকে যদি প্রশ্ন এসে থাকে, প্রশ্নগুলো এমন এসে থাকে যে অধিবেশন কোথায় হয়েছিল, সভাপতি কি ছিল, বা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ সেই সমাবেশে করা হয়ে থাকে সেইটা। তো 1886 সালে সভাপতি ছিলেন দাদাভাই নৈরাজি। তখন জাতীয় কংগ্রেসের সদস্য ছিল 436 জন, অর্থাৎ 72 থেকে এক লাফে কিন্তু 436 জন হয়ে গেল তার পরের বছরে। মানে এত দ্রুত গতিতে জাতীয় কংগ্রেসের জনপ্রিয়তা চলছে। এবং সেই সালেই কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা জাতীয় কংগ্রেসের সঙ্গে অ্যাড হয়েছিল। এর পরের বছর 1887 ডিসেম্বর 1887 অধিবেশন হয়েছিল মাদ্রাজ। বদরউদ্দিন তায়েবজি প্রথম মুসলিম প্রেসিডেন্ট। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? বদরউদ্দিন তায়েবজি। কত সাল? 1887 সাল। কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশন। 1888 অধিবেশন এলাহাবাদ। জর্জ উইল প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ উইল। কত সাল? 1888। কোথায় হয়েছিল? এলাহাবাদ। এই সমস্ত পিডিএফগুলো তোমরা যারা পেতে চাও তারা আমাদেরকে মেসেজ করবে, মেসেজে এই সমস্ত পিডিএফগুলো তোমাদের দেওয়া হবে। 1896 ডিসেম্বর অধিবেশন কলকাতায় হয়েছিল। প্রথম এখানে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। তাহলে বন্দে মাতরম কোন অধিবেশনে গাওয়া হয়? কলকাতা অধিবেশন 1896 সাল। 1907 সাল সুরাট অধিবেশন। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই সালে জাতীয় কংগ্রেস কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে নরমপন্থী, একটা চরমপন্থী, অর্থাৎ দুটো মতাদর্শে জাতীয় কংগ্রেস কিন্তু ভাগ হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে সুরাট অধিবেশন। কে ছিলেন প্রেসিডেন্ট? রাসবিহারী ঘোষ। এখানে জাতীয় কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল। ডিসেম্বর 1917 কলকাতা অধিবেশন। এই যে জাতীয় কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে গেল 1907 সালে, এই জাতীয় কংগ্রেসের দুটো দল আবার কিন্তু একসঙ্গে যোগ হয়েছিল। কত সালে? 1917 সালে। কোথায়? কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। এই অ্যানি বেসান্ট কিন্তু একজন ব্রিটিশ ছিলেন, কিন্তু সব ব্রিটিশ তো আর খারাপ নয়। তো এই অ্যানি বেসান্ট একজন মহিলা, এই জন্য জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? অ্যানি বেসান্ট। কিন্তু এ ছিল ব্রিটিশ। কিন্তু ভারতীয় কে ছিল? ভারতীয় ছিল সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা বললে কি হবে? সরোজিনী নাইডু। কত সাল? 1925। দেখো 1917 পরে 1925। কোন অধিবেশন? কানপুর অধিবেশন। এবং এই সরোজিনী নাইডু একজন মহিলা রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের, একজন মহিলা রাষ্ট্রপতি এবং মহিলা গভর্নরও ছিলেন। একসঙ্গে তিনটে প্রশ্ন কিন্তু আমাদের পড়া হয়ে গেল। এরপরে 1933 এই তিনটে আমরা পড়লাম। কারণ কি? কারণ এই তিনজন প্রেসিডেন্টই মহিলা ছিল। এবং 1933টা কেন ইম্পর্টেন্ট এটা অনেকে কিন্তু পড়ে না, কিন্তু 1933টা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ 1933 সালে একজন বাঙালি প্রেসিডেন্ট হয়েছিলেন। কে? একজন বাঙালি। তার নাম কি ছিল? নীলি সেনগুপ্ত। তাহলে একজন বাঙালি প্রেসিডেন্ট কে ছিলেন? নীলি সেনগুপ্ত। কত সাল? 1933 সাল। তাহলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি প্রেসিডেন্টের নাম কি ছিল? নীলি সেনগুপ্ত। তিনি একজন মহিলা ছিলেন। 1929 এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা এই অধিবেশনটা হয়েছিল লাহোরে। এর প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তো এই লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু প্রথম কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল এবং পূর্ণ স্বরাজ তার সঙ্গে তার পরের বছরই ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। সেই জন্য 1929 সালটা কিন্তু ইম্পর্টেন্ট।
এই যে 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। 1938 হরিপুরায় কেউ প্রেসিডেন্ট হয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং এই বছর তিনি একটি ভালো এবং গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। কি? ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটা কি? এইটা একটা অর্থনীতির বিষয়, কারণ এই প্ল্যানিং কমিটিটা এমন একটা কমিটি যেটা প্রতি 5 বছরে ভারতবর্ষে কি কি উন্নতি করা যায়, সেই সমস্ত ভারতবর্ষের অর্থনৈতিক কিভাবে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে যে চিন্তা ভাবনা রাখে, সেটা হচ্ছে এই প্ল্যানিং কমিটি। এই কমিটিটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং এই প্ল্যানিং কমিটির যে প্রথম সভাপতি হয়েছিলেন সেটা কিন্তু জওহরলাল নেহেরু। কারণ এই কমিটির প্ল্যানিং কমিটির প্রেসিডেন্ট একজনই হতে পারে, সে হচ্ছে প্রধানমন্ত্রী। 1939 সাল ত্রিপুরী অধিবেশন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং গান্ধীজির মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধেছিল, এবং গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইকে নেতাজি সুভাষচন্দ্র বোস পরাজিত করে নেতাজি কিন্তু এই অধিবেশনেও কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং 1946 সাল স্বাধীন ভারতের আগে প্রথম সমাবেশ, স্বাধীন ভারতের আগে প্রথম যদি স্বাধীন ভারতের আগে শেষ স্বাধীন ভারতের পূর্বে, ভারত স্বাধীন হওয়ার পূর্বে শেষ অধিবেশন, পরাধীনতার সময়ের শেষ অধিবেশন হচ্ছে 1946 সাল। কে ছিলেন? জে.বি. কৃপালিনী। তাহলে স্বাধীনতার পূর্বে শেষ অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এবং 1947 সালে কোনো অধিবেশন হয়নি, কারণ কি? প্রতি বছর ডিসেম্বর মাসে অধিবেশন হয়, এবং 47 সালে 15 আগস্ট কিন্তু দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, তাই অধিবেশন হলে স্বাধীনতার পরে হয়েছে, আগে হয়নি। তাই 1946টাই কিন্তু শেষ অধিবেশন স্বাধীনতার আগে। এতগুলো পড়লাম, তো দেখি আমরা ক্লাসের মাধ্যমে আমরা কতটা শিখলাম, কিছু প্রশ্নের মাধ্যমে আমরা সেগুলো দেখি যে কতটা আমাদের মাথায় রয়েছে। জাতীয় কংগ্রেসের যে পারবে শেষে বলবে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল প্রথমবার? তাহলে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল প্রথমবার? 1894 মাদ্রাজ অধিবেশন, 1896 কলকাতা অধিবেশন, 1911 কলকাতা অধিবেশন, 1917 কলকাতা অধিবেশন। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে এটা হবে 1896 কলকাতা অধিবেশন। তাহলে অ্যান্সার হবে 1896 কলকাতা অধিবেশন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, নীলি সেনগুপ্ত, উপরের কেউ নয়? প্রথম বাঙালি সভাপতি কে ছিলেন? মহিলা বাঙালি সভাপতি, বাঙালি মহিলা কিন্তু বাঙালি ছিলেন। বাঙালি কে ছিলেন? চটপট বলো। নীলি সেনগুপ্ত। বাঙালি প্রেসিডেন্ট ছিলেন নীলি সেনগুপ্ত। পরের প্রশ্নটা দেখি। দেখো যে ক্লাসের মাধ্যমেই কিন্তু আমাদের অনেক পড়া কি সুন্দর মাথায় ঢুকে গেছে। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী, বদরউদ্দিন তায়েবজি, আবুল কালাম আজাদ, উপরের কেউ নয়? কে হবে? হ্যাঁ, একদম ঠিক হয়েছে, বদরউদ্দিন তায়েবজি। পরের প্রশ্নটা দেখি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তাহলে ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইন, ডালহৌসি, লর্ড ডাফরিন, লর্ড ক্যানিং। প্রথমে আলোচনা করেছি যে দুইজন ব্যক্তি আলোচনা করে জাতীয় কংগ্রেস তৈরি করেছিল, তাহলে মনে থাকা দরকার সবার।
কি হবে চটপট বলো? লর্ড ডাফরিন। একদম ঠিক হয়েছে, লর্ড ডাফরিন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে সর্বভারতীয় খাদি বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো এই প্রশ্নটা কিন্তু বাইরে থেকে নয়, যাতে কংগ্রেস থেকেই আসে। তাহলে যদি আমরা খুঁটিনাটি না পড়ি তাহলে কিন্তু আমরা পারবো না। তাই আমাদেরকে কিন্তু এখন যেরকম প্রশ্ন আসছে আমাদের গভীরে গিয়ে পড়া কিন্তু উচিত। তাহলে খাদি বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নাগপুর অধিবেশন 1920, বেলগাঁও অধিবেশন 1924, কাকিনাড়া অধিবেশন 1923, গয়া অধিবেশন 1922। কি হবে এটা? কাকিনাড়া অধিবেশন 1923। ভারত স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লি, কলকাতা, জয়পুর, মধ্যপ্রদেশ। অর্থাৎ ভারত স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লি, কলকাতা, জয়পুর, মধ্যপ্রদেশ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবং তার সঙ্গে আর একটা হোমওয়ার্ক থাকবে, যে তোমরা কতটা পড়েছো বা কতটা পড়বে তার উপর ভিত্তি করে এটা একটা হোমওয়ার্ক থাকলো। আর একটা হোমওয়ার্ক তোমাদের থাকলো, জাতীয় কংগ্রেসের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? প্রথম অস্থায়ী সভাপতি চিত্তরঞ্জন দাস, হাকিম আজমল খান, তেজ বাহাদুর সপ, গান্ধীজি। এটা একটু গভীরের প্রশ্ন আছে, তোমাদের বলে দিই। এইটাই হয়েছিল হাকিম আজমল খান। কত সাল? 1921 সাল। কেন? প্রশ্নটা হচ্ছে কেন অস্থায়ী হওয়ার কারণ কি? এই অস্থায়ী যে হয়েছিল তার কারণ কি? কারণ এই 1921 সালে এই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু কে? চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কিন্তু এ যদি প্রেসিডেন্ট থেকে থাকে তাহলে অস্থায়ী কারণ কি? কারণ চিত্তরঞ্জন দাস কিন্তু তখন জেলে ছিল। এই চিত্তরঞ্জন দাস জেলে থাকার জন্য তখন অস্থায়ীভাবে কাকে করা হয়েছিল? হাকিম আজমল খান। কারণ দুইজন তো একসঙ্গে হতে পারে না প্রেসিডেন্ট। তাই চিত্তরঞ্জন দাস জেলে থাকার জন্য অস্থায়ীভাবে করা হয়েছিল কাকে? হাকিম আজমল খানকে। তাহলে তোমাদেরকে বলবো, তোমরা কেউ যদি এই পিডিএফ পেতে চাও তাহলে আমাদের এখানে কমেন্টে তোমরা কমেন্ট করে তোমাদের ফোন নাম্বার জানাতে পারবে। সেখানে আমাদের এই সমস্ত পিডিএফ আমরা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে পারবো। তো তার সঙ্গে বলে দিই, তোমরা যারা অনলাইনে দেখছো তারা তোমাদের কাছে একটাই, আমাদের শিক্ষক হিসাবে একটাই তোমাদের কাছে চাওয়া, তোমরা শুধু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কারণ এই তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদেরকে ক্লাস করাতে আশা জাগাবে এবং আমাদের এই প্রতিষ্ঠানকে সবার মাধ্যমে ছড়ানোর জন্য সহযোগিতা করবে। এবং সমস্ত রকম তথ্য পেতে আমাদের সঙ্গে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ইউটিউব চ্যানেল, এখানে সবসময় সঙ্গে থাকো। জয় হিন্দ, অল দ্য বেস্ট।